ইরানকে যতই মানে বাদ দিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, ইরান কিন্তু নিজ থেকে শক্তি অর্জন করেছে। ইরান তো একটা মানে সাধারণ জাতি না, ইরান তো শাসক জাতি। হাজার বছরের যার শাসন করার, হাজার বছরের যার গৌরবোজ্জ্বল জাতি সত্তা আছে, ইরানের ভেতরে এসে তার রাষ্ট্রের প্রধানতম ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মানে ইতিহাস বলে যেটা আমরা দেখছি যে সারা পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক রাষ্ট্র হচ্ছে ইরান। এবার ইরান আমেরিকা এবং ইসরায়েলকে যেভাবে নাস্তানাবুদ করেছে, অনেকটা বাধ্যই করেছে যে চুক্তিতে স্বাক্ষর করা। এটাকে আপনি কীভাবে দেখেন যে ইরানের এই প্রভাব বা এই পাওয়ার আসলে কিভাবে হলো, বা সামনে যুগটা কি ইরানের যুগ হবে কিনা সারা পৃথিবীটা? সামনে সারা পৃথিবীটা ইরানের যুগ হবে আমি মনে করি না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে দেখেন ইরানের সাথে সংঘাতটা কী নিয়ে। প্রথমত হচ্ছে ইরান একটা ইসলামী রাষ্ট্র আকারে, যেটা তারা মনে করতে চায়, যদিও ইসলামী রাষ্ট্রের জায়গায় তাদেরকে নিয়ে মানে বিতর্ক আছে। ইরান একটা বিপ্লবী ধারণা পোষণ করে এবং এই বিপ্লবী ধারণার পক্ষ থেকে সে আমেরিকাকে চ্যালেঞ্জ করে, আমেরিকার মিত্র শক্তিকে সে চ্যালেঞ্জ করে। এটাই হচ্ছে ইরানের অপরাধ। এবং এই অপরাধেই তো বারবার আমরা দেখেছি ইরানের উপরে ভয়াবহ নিষেধাজ্ঞা, ইরানের উপর আক্রমণ, ইরানকে কোনোভাবেই বিশ্ব পরিসরে উঠতে না দেয়া, এই ধরনের করা হয়েছে। অনেক সময় হয় কি, আপনাকে থামিয়ে রাখতে চাইলে আপনার গতি আরও বেড়ে যায়। দেখেন আমরা যে বলি বারবার যে আমরা বাংলাদেশি বা আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, কখনো মাথা নত করি না, ঠিক আছে? মানুষের জাতিসত্তা একটা। ইরান তো একটা মানে সাধারণ জাতি না, ইরান তো শাসক জাতি। হাজার বছরের যার শাসন করার, হাজার বছরের যার গৌরবোজ্জ্বল জাতি সত্তা আছে। সুতরাং একটা জাতিকে আপনি শুধু অস্ত্রের ভয় দেখিয়ে মেরে তো আপনি ঠান্ডা করতে পারবেন না। তো ইরানের কয়েকটা জিনিস, একটা হচ্ছে শিক্ষা, ইতিহাস, তাদের ঐক্যবদ্ধতা। সবথেকে বড় কথা হচ্ছে মানে বাধার কারণে তারা থেমে থাকে না, বাধার কারণে তাদের গতিটা আরও বেড়েছে। ফলে এই নিষেধাজ্ঞা ইরানের জন্য শাপে বর হয়েছে। ইরানের জাত্যাভিমানের মধ্যে সেটাকে আঘাত করেছে। ফলে আপনি দেখবেন ইরানকে যতই মানে বাদ দিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, ইরান কিন্তু নিজ থেকে শক্তি অর্জন করেছে। এখন প্রশ্ন হলো পারল কীভাবে? কারণ ইরানের তো মিনারেল রিসোর্স আছে, ইরানের তো তেল এবং গ্যাসের একটা প্রাকৃতিক শক্তি তার আছে, তার অর্থনৈতিক একটা ভিত আছে। আর ইরান একটা শিক্ষিত জাতি, যে আপনাকে বললাম যে ঐতিহ্যবাহী তার একটা জাতি আছে, ঐক্যবদ্ধতা আছে। তো এই সমস্ত কারণে দেখা গেছে যে আমেরিকা যেভাবে তাকে নত করতে চেয়েছিল সে অবনমিত হয় নাই। আর তার নেতৃত্বকে যারা ইতিহাস জানে, যারা জ্ঞান দিয়ে পরিচালিত হয়, ফলে তারা ওই জ্ঞান এবং ইতিহাসের মধ্যে, মানে ইরান তো এবার যেটা করেছে সারা পৃথিবীতে, আপনি যেটা বলেছেন এইটা, এই মেসেজটা পৌঁছে গেছে। ইরান এবার যেটা করেছে সারা পৃথিবীতে এই কথাটা তারা বুঝিয়ে দিয়েছে, মৃত্যু অবধারিত, বোমা আসবে, পারমাণবিক হামলাও হতে পারে, এরকম হুমকিও তো দেওয়া হয়েছে। আপনার ট্রাম্প তো বলেছে যে কালকে ইরান বলে কিছু আর থাকবে না পৃথিবীতে, এই ধরনের হুমকিও তো দিয়েছে, কিন্তু বিচলিত হয় নাই। সুতরাং এখানে আমি ইরানের মানে এই অবস্থানটার কয়েকটা বেসিক জায়গা দেখি। একটা হচ্ছে তার ঐতিহ্য, ইতিহাসকে সে ধারণ করেছে, তার শিক্ষার যেই প্রথিত গভীরে যে জায়গাটা সেটা এখানে কাজ করেছে, তার মিনারেল রিসোর্স, তার মানে সেটাকে ব্যবহার করে তার যে অর্থনৈতিক ভিত, এটা সেখানে কাজ করেছে। চতুর্থ হচ্ছে বাধা আসলে, বিপত্তি আসলে ঘুরে দাঁড়ানোর যে মনোভাব, এটা তাকে তার স্থায়িত্ব বা তার অবস্থানটাকে, তার অস্তিত্বকে জানান দিয়েছে, শক্তিশালী করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন আমেরিকা বাইরে থেকে গিয়ে ইরানে হামলা করা। ইরান তো এমন একটা জনপদ, এটা আপনি বোমা মেরে আপনি বিল্ডিং ধ্বংস করতে পারবেন। কারণ আপনি দেখেন ইরানে যে পরিমাণ ধ্বংস চালানো হয়েছে সে পরিমাণ কিন্তু মানব ক্ষয়ক্ষতি হয় নাই। কেন হয় নাই? কারণ ইরান টেকনোলজিক্যালি আন্ডারগ্রাউন্ডে আরেকটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছে। ফলে যখনই যুদ্ধের সাইরেন বেজেছে তখনই দেখা গেছে লোকেরা মানে তাদের পজিশন নিয়ে নিতে পেরেছে। এবং ইরানের যে মিসাইল, তার যে টেকনোলজি, তার যে আপনার এই নানা ধরনের গোয়েন্দা তৎপরতা,
এটার কারণে সে কিন্তু প্রতিরোধ যুদ্ধ চালাতে পেরেছে। এবং আমেরিকাকে সে কিন্তু আমেরিকার গায়ে হাত দিতে পারে না, কিন্তু আমেরিকার স্বার্থ যেখানে যেখানে আছে সেখানে সে আঘাত করতে পেরেছে। রণকৌশলটা তার ভালো ছিল এবং জিওগ্রাফিক্যাল বা জিও পজিশনে তার জন্য একটা বিরাট মানে ছিল হচ্ছে আপনার ওই যে হরমুজ প্রণালীটা, যেখানে বিশ্বের 20% আমাদের এই এশিয়া থেকে শুরু করে ইউরোপ বা বিভিন্ন জায়গায় কমিউনিকেশনের হাবটা তার নিয়ন্ত্রণে আছে। তো এই নানা হিসাব নিকাশ এখানে কাজ করেছে। এখানে আমেরিকা যেটা ধরা খেয়েছে, আমেরিকা যেটা ভুল, আমেরিকা মনে করেছে ইরানের বিপ্লবী শক্তির বিরুদ্ধে যে সেকুলার অংশটা আছে, যারা এই বিপ্লবী শক্তির বিরুদ্ধে ইরানের ভিতর বা আমেরিকা যে দালাল শক্তি তৈরি করেছে, ইরানের উপর যখন আক্রমণ এসেছে ইরানিরা কিন্তু এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে গেছে। ফলে এখানে ইরান দালালদের মধ্যেও ধরেন একটা অংশ ধরেন তার রাষ্ট্রের ব্যাপার আছে। তো আমাদের দেশে যেমন ধরেন ভারতের দালালরা আছে, কিন্তু বাংলাদেশের উপর যখন আঘাত আসে, ঠিক আছে, ধরেন আমাদের দেশে তো অনেককে বলে না ভারতের দালাল বেশি, কিন্তু যখন আমার সীমান্তে লোক মারা যায়, যখন আমার পানি দেয় না, আমার এখানে যখন পানি ইন্ডিয়ার পানি সন্ত্রাসের কারণে আমার এখানে যখন বন্যা হয়, তখন দালালগুলো তো কিন্তু বেশি কথা বলতে পারে না, তখন তাদেরকেও একটা সময় গিয়ে এটার বিপক্ষে বলতে হয়। আমেরিকা যখন ইরানের হসপিটালে আক্রমণ করেছে, স্কুলে আক্রমণ করেছে, তখন নৈতিকভাবে আমেরিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে সারা পৃথিবীর কাছে। আপনি তো দেখেছেন পুরো আমেরিকা জুড়ে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, তার নিজের দেশে হয়েছে। আমেরিকা যেটা বলেছিল যে ইরানের সে রেজিম চেঞ্জ করে দিবে, অর্থাৎ এই বিপ্লবী সরকার সরাইয়া সে তার ওই পুতুল সরকার দেখে সরকার গঠন করাবে, পুরো উল্টা ঘটনা ঘটেছে, যে আমেরিকার রেজিম চেঞ্জ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো এগুলো আমি মনে করি কয়েকটা কারণ। একটা হচ্ছে ন্যায় অন্যায় বলে একটা কথা পৃথিবীতে আছে। ইরানের উপরে যে আক্রমণটা, এটা পৈশাচিক ঘটনা ছিল, অমানবিক ছিল। সো আমেরিকা এখানে নৈতিকভাবে হেরেছে। কিন্তু আমি অন্যভাবে দেখি সেটা হচ্ছে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা তো একটা বিরাট ব্যাপার, কারণ যুদ্ধ তো একটা সভ্যতাকে ধ্বংস করে দেয়। ইরানের ধরেন যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই জায়গাটা তো আপনাকে মানতে হবে। আপনি খালি বিজয়ী হয়েছি, আমি অনমনীয় ছিলাম, এটা বললে তো হবে না। কারণ ধরেন ইরানের ভেতরে এসে তার রাষ্ট্রের প্রধানতম ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তার মিলিটারি লিডারশিপকে একেবারে ক্রাশ করে দেওয়া হয়েছে। তো এটা তো ইরান যতই বাহাদুরি করুক, এটা তো ইরানকে বুঝতে হবে যে আমার গোয়েন্দা ব্যবস্থা, আমার প্রতিরক্ষা ব্যবস্থা এখানে ক্ষতিগ্রস্ত, আমি আমেরিকার কাছে এই জায়গায় পরাজিত। সুতরাং দুইটা কথা এখান থেকে ভাবতে হবে, এই যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে। একটা হচ্ছে আমার প্রতিরক্ষা ব্যবস্থা আরও ভালো করতে হবে, আরও প্রতিরক্ষা ব্যবস্থা আমার শক্তিশালী করতে হবে। আর তৃতীয় হচ্ছে আমি যেটা পারি না বা যেটা আমার শক্তি নাই, সে বাগাড়ম্বর আমি করব কেন? ঠিক আছে, কারণ আমি বাগাড়ম্বর করতে গিয়ে দেখা গেলো আমি বললাম যে পারলে আমার মারও দেখি, পারলে আমাকে ঠেকাও দেখি, কিন্তু আমাকে যখন মারলো তখন আমি কিছু করতে পারলাম না, বা আমি অকাতরে প্রাণ দিলাম, তাইলে তো আমার বাহাদুরি করার কোনো অর্থ হলো না। তো এবারের যুদ্ধে এখনও যে যুদ্ধ থেমে গেছে বিষয়টা তেমন না। আজকালকেও দেখলাম যে আক্রমণ হয়েছে। আমি কিন্তু এটা নিয়ে খুব সন্দিহান যে আসলে মধ্যপ্রাচ্যে শান্তিটা আসবে কিনা। কারণ আমেরিকা তার বিশ্ব নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সে কোথাও না কোথাও এই ঝামেলাগুলো নানা ছুতো ধরে নানা ধরনের ঘটনা ঘটাবে। আমি যেটা মনে করি যে ইরানের ইস্যুতে আরও কিছু জিনিস পরিষ্কার হয়েছে, যেমন চায়না ইরানের বন্ধু, বা রাশিয়া ইরানের সাথে এক ধরনের কমিউনিকেশন আছে, টার্কিশ এক ধরনের কমিউনিকেশন আছে, হ্যাঁ, কিন্তু আমরা কাউকেই খুব বেশি প্রকাশ্যে সামরিক সাহায্য ইরানের এগিয়ে আসতে আমরা দেখি নাই। দ্বিতীয় হচ্ছে পাকিস্তান এবারে যথেষ্ট উদ্যোগী ভূমিকা রেখেছে যুদ্ধ বন্ধ করার জন্য। এটা পাকিস্তানের লিডারশিপের একটা বিরাট গ্রহণযোগ্যতা তৈরি করবে গ্লোবালি। তো মানে সার্বিক কথা হচ্ছে এই যুদ্ধ খুবই বেদনাদায়ক ছিল। এই যুদ্ধের পরিণতিটা, বিশেষ করে ইরানের এত গুরুত্বপূর্ণ অনেকগুলো নেতাকে হারিয়েছি আমরা, এটা অবশ্যই কষ্টের। বাট আমি যেটা মনে করি যে এখান থেকে আমেরিকানদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, এবং ইতিহাসে কিন্তু এটা আমেরিকার পরাজয় আকারে লেখা থাকবে। আমেরিকা যতই বাহাদুরি দেখাক যে আমরা খামেনিকে হত্যা করেছি, আমরা তাদের সামরিক শক্তিগুলো গুড়িয়ে দিয়েছি, ইতিহাসে কিন্তু সে পরাজিত হিসেবেই চিহ্নিত থাকবে। যেভাবে মানে আপনার আমেরিকার বিভিন্ন সময়ের
ঘটনা আমরা জানি, বিভিন্ন জায়গা থেকে তাকে পশ্চাৎপদতা, আপনার আফগানিস্তান থেকে তো তাকে পিছু টান দিতে হয়েছে, তাই না? জি জি। তো আমি যেটা মনে করি, আমাদের এখানে যেরকম ব্রিটিশরা পাত্তাড়ি গুটিয়েছে, ইতিহাসে এভাবেই লেখা হবে আমেরিকার কাহিনীটা আর কি।